এইচএসসি 22 ব্যাচের শর্ট সিলেবাস কোর্সের আজকে রাত 9টার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি 22 ব্যাচের যে শর্ট সিলেবাস দেয়া আছে আমাদের বোর্ড কর্তৃক, সেই শর্ট সিলেবাসের আমরা যে ফ্রি কোর্স তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করব, সেই লাইভ ক্লাসের আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, কিভাবে সেগুলো সমাধান করতে হয় এবং সামনে পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসে জয়েন করে নাও। যে ফ্রি কোর্স তোমাদের লাইভ ক্লাসের মধ্যে আচ্ছা, এর আগে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের একটা রেকর্ডেড টিউটোরিয়াল তোমাদের এর আগে আমরা লাইভ ক্লাসে একটু ইন্টারনেট সমস্যার কারণে ইন্টারাপ্ট হয়ে গেছিলাম, এ কারণে একটা রেকর্ডেড সংখ্যা পদ্ধতি রূপান্তরের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল তোমাদের আইসিটি বাস অফিসিয়াল যে গ্রুপ সেই গ্রুপে দেয়া ছিল। তোমাদের অবশ্যই সেখান থেকে সেই টিউটোরিয়ালটা দেখে নিতে হবে, তাহলে সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে টোটাল কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমি আরেকবার একটু তোমাদের দেখাই দেবো, সমস্যা নেই। তার পাশাপাশি সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কিভাবে এর আগের যে বোর্ড পরীক্ষা সেই বোর্ড পরীক্ষাগুলোতে কোশ্চেন আসছিল, কিভাবে সেগুলো আমরা সমাধান করব, কিভাবে সহজে সেগুলো বোঝা যায় এবং সমাধান করা যায় সেই বিষয়গুলো খেয়াল করব। তো তোমরা ইতিমধ্যে যারা লাইভে জয়েন হয়ে নিছো তারা একটু তোমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের যে ফ্রেন্ডরা আমাদের এই কোর্স করতে আগ্রহী বা কোর্স করতে চায় তাদেরকে একটু তোমরা কমেন্টে মেনশন করে দাও। লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার দিতে হবে। যারা ইতিমধ্যে লাইভ ক্লাসে উপস্থিত হয়ে গেছো তারা লাইভ ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে দাও এবং তোমাদের যে ফ্রেন্ডরা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে চায় তাদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, ফেন্সি আক্তার সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কে কোথা থেকে লাইভ ক্লাস করতেছো এটাও আমাকে একটু বলতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে আমরা যে লাইভ ক্লাসগুলো করাচ্ছি সেগুলো থেকে কোন জায়গার অডিয়েন্সগুলো আমাদের লাইভ ক্লাসে বেশি অংশগ্রহণ করতেছে। তোমরা কোথা থেকে লাইভ ক্লাসে জয়েন হয়েছে আমাকে একটু বলতে পারো তোমরা। আর লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আমরা এখনই লাইভ ক্লাসটা শুরু করবো, 1 মিনিট একটু সময় নেই যেন সবাই আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারে। মোহাম্মদ অপু বলছো কুমিল্লা থেকে, আচ্ছা খুবই ভালো। মিনহাস বস এত লেটে কেন? সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম মিনহাস। রোকসানা আফরিন সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। রোকসানা কোথা থেকে ক্লাস করতেছ? তোমরা লাইভ ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও, আমরা এখনই ক্লাসটা শুরু করে দেব। আমরা দেখা যায় যে অনেক সময় শুধু সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো করতে পারি, কিন্তু সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো কিভাবে পরীক্ষা আসলে সমাধান করা যায় সহজে এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। তো আমরা আজকে সেগুলাই সমাধানের চেষ্টা করব। ফেন্সি আক্তার আছে দিনাজপুর থেকে, আমাদের পাশে থেকে, সমস্যা নাই। জুমার আক্তার সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? এমডি নোমান আছো কক্সবাজার থেকে, অনেক দূরে থেকে জয়েন করছো। আমরা যে পজিশনে আছি সেখান থেকে দূরে। সুমার আক্তার আছো মৌলভীবাজার থেকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি অনেকেই লাইভ ক্লাসে উপস্থিত হয়ে গেছে, তো আমরা লাইভ ক্লাসটা একটু শুরু করি। দেখো, আমি তোমাদের কি বলছিলাম যে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো তোমাদের সহজে মনে রাখার জন্য তোমাদেরকে সেগুলো টাইপ ভিত্তিক মনে রাখতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, সংখ্যা পদ্ধতির টোটাল রূপান্তরের উপর তোমাদের একটা রেকর্ডেড টিউটোরিয়াল ক্লাস গ্রুপে দেয়া আছে এবং সেটা অ্যানাউন্সড করে দেয়া আছে। তার মানে টপে পাবা একদম, তোমরা গ্রুপে গেলেই সবার প্রথমে তোমরা ওই টিউটোরিয়ালটা পাবা। সেখান থেকে তোমরা টিউটোরিয়ালটা ধারাবাহিকভাবে দেখে নিলে তোমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে জানতে পারবা। তারপরও আমি আজকের আলোচনার সুবিধার্থে তোমাদেরকে বিষয়গুলো আরেকবার একটু দেখাই দিচ্ছি। দেখো, সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলো আমি তোমাদের পড়াইছিলাম 3টা টাইপে, তার মধ্যে একটা টাইপ ছিল টাইপ 1, যেখানে আমরা কোন সংখ্যা পদ্ধতিগুলোকে রাখতেছিলাম যে ডেসিমেল টু আদার্স,
অর্থাৎ আমাদের যদি ডেসিমেলে মান দেয়া থাকে আর যদি অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলে তখন সেটাকে আমরা নিচ্ছিলাম ডেসিমেল টু আদার্স টাইপের মধ্যে। আর এই ক্ষেত্রে আমাদের নিয়ম ছিল যদি মানটা কিসে দেয়া থাকতো, পূর্ণ সংখ্যা আকারে দেয়া থাকতো তাহলে আমরা সেটা ভাগের মাধ্যমে সমাধান করতেছিলাম, আর যদি ভগ্নাংশ আকারে দেয়া থাকতো তাহলে আমরা সেটা কার মাধ্যমে সমাধান করতেছিলাম, গুণের মাধ্যমে সমাধান করতেছিলাম। তো তোমরা যারা লাইভ ক্লাসটা এখনও শেয়ার করে দাওনি তারা অবশ্যই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে টাইপ 1। এরপরে আমরা আরেকটা টাইপ শিখছিলাম যেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2তে কী ছিল? টাইপ 2তে ছিল এর অপোজিট কোনটা? আদার্স টু ডেসিমাল। এটা যদি থাকে তাহলে তার জন্য আমাদের নিয়ম হচ্ছে মূল অঙ্ক ইন্টু ভিত্তি, আর সেই ভিত্তির উপর আমরা যেটা ব্যবহার করতেছিলাম সেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার বা সূচক। আর একটা ছিল আমাদের হচ্ছে টাইপ 3। তো টাইপ 3তে আমরা কোন ধরনের রূপান্তরগুলো শিখতেছিলাম? টাইপ 3তে আমরা বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল এই তিনটা সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক যে রূপান্তর সেই রূপান্তরগুলো আমরা শিখতেছিলাম। একটু ফোকাসটা ক্লিয়ার করে দাও। আচ্ছা, জুমার আক্তার বলছো যে টিউটোরিয়ালটা দেখছো। হ্যাঁ, টিউটোরিয়ালটা যদি দেখে থাকো তাহলে তোমার সংখ্যা পদ্ধতির কোনো ধরনের কোনো রূপান্তরেই আর কোনো সমস্যা হবে না। এবং তুমি যদি এতটুকু এখানে মনে রাখতে পারো তাহলে সংখ্যা পদ্ধতির যে বিস্তৃত অংশ সেই পুরো অংশটাই কিন্তু তোমাদের একদম সহজভাবেই শেষ করতে পারবা তোমরা। তো আমরা এই এতটুকু অংশ লেখা থাকলেও আমরা এই সাইটে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করব, তার পাশাপাশি এই রুলসগুলোর উপর বেস করে কীভাবে সেগুলো সহজে সমাধান করা যায় সেটাও দেখব। তো আমি আজকে মূলত সকালবেলার যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্লাস, আর সেখানে আজকে সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে এমসিকিউ অংশ সেটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছে। তোমরা যারা এইচএসসি ব্যাচের এখানে ক্লাস করতেছো আমি বলবো যেদিন করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির ক্লাস থাকবে তোমরা সেই ক্লাসটাতে অংশগ্রহণ করার চেষ্টা করবা, তাহলে তোমাদের যে এমসিকিউ প্রস্তুতি সেই এমসিকিউ প্রস্তুতিটা অনেক জোরালো হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটাও তোমাদের কিন্তু এখন থেকে তোমরা জানতে পারবা, বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নগুলো তোমরা কিন্তু এখন থেকে শিখতে পারবা, ঠিক আছে। আর বাকি যে বিষয়গুলো সেগুলো তোমার সেপারেটলি আলাদা করে তোমাদেরকে আলাদাভাবে শেখানো হবে। আর যেগুলো এমসিকিউ অংশ সেটা তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির যে ক্লাস আছে সেই ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করবা, করে সেখান থেকে তোমরা শিখে নেবে, ঠিক আছে। তো আমরা আজকে আলোচনা করবো হচ্ছে সংখ্যা পদ্ধতির যে সৃজনশীল অংশ সেই সৃজনশীল অংশটা নিয়ে কীভাবে আমরা সহজেই সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারি। তা আমি প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের একটু বোর্ডে তুলে নেই। হ্যাঁ, এটা হচ্ছে বোর্ড 2018 সালের প্রশ্ন। আমি একটু দ্রুত করে লিখে নিচ্ছি যে আইসিটি বিষয়ে পূর্ণ নম্বর এত। হ্যাঁ, এই পূর্ণ নম্বরের মধ্যে রানা এবং সুমির প্রাপ্ত নম্বর যথাক্রমে, তোমরা চাইলে সৃজনশীলটা একটু খাতায় নোট করে নিতে পারো, 52 এবং 2f, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের, এটা হচ্ছে কোন সালে প্রশ্ন বললাম, এটা হচ্ছে বোর্ড 2018 সালের প্রশ্ন, বোর্ড 2018 সালের একটা প্রশ্ন, এই প্রশ্নটা আসছিল। তো এখানে সংখ্যা পদ্ধতির উপর একটা সৃজনশীল দিয়ে আছে, দেখো বলছে যে আইসিটি বিষয়ে পূর্ণ নম্বর এত, রানা এবং সুমের প্রাপ্ত নম্বর যথাক্রমে এত এবং এত। তো তোমাদের যে সংখ্যা পদ্ধতির অংশটা আমরা এখানে আলোচনা করতেছি, এই সংখ্যা পদ্ধতির অংশের যে সৃজনশীল সেই সৃজনশীলগুলো মোটামুটি দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে শুধুই রূপান্তর, আমি একটু এখানে লিখতেছি, দেখা যাওয়ার কথা তোমাদের দেখা যাবে। আচ্ছা, তো দুই টাইপে তোমাদের সৃজনশীলগুলো থাকতে পারে, একটা হচ্ছে শুধু রূপান্তর টাইপ আর একটা হচ্ছে তুলনা টাইপ। ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবা আমি কি বলতেছি। তোমাদের সংখ্যা পদ্ধতি অংশের যে সৃজনশীল সেই সৃজনশীলগুলো দুইভাবে তোমাদের পরীক্ষায় থাকতে পারে, একটা হচ্ছে শুধু রূপান্তর আর একটা হচ্ছে তুলনা। শুধু রূপান্তর মানে তোমাকে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে দেয়া থাকবে সেটাকে অন্য আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, যেমন বাইনারিতে দেয়া থাকবে সেটাকে ডেসিমেলে রূপান্তর করতে বলবে, ডেসিমেলে দেয়া থাকবে সেটাকে বাইনারিতে, ডেসিমেলে দেয়া থাকবে হেক্সাডেসিমেলে, এরকম একটাতে দেয়া থাকবে অন্য আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে। সেক্ষেত্রে রূপান্তরের যে নিয়ম আমরা এখানে শিখে রাখছি সেই
রূপান্তরের নিয়ম অনুযায়ী আমরা সেটা সমাধান করে ফেলবো। আর যখন তোমার তুলনা, তুলনা মানে কি, একটা সংখ্যা পদ্ধতির মধ্যে আরেকটা সংখ্যা পদ্ধতি তোমাকে কম্পেয়ার করতে বলবে, অর্থাৎ দুইটা সংখ্যা পদ্ধতি উল্লেখ করা থাকবে, তোমার কাছে জানতে চাইবে যে এই দুটো সংখ্যা পদ্ধতির মধ্যে কোনটার মান বড়, কোনটার মান ছোট, কোনটার মান বেশি, কোনটার মান কম, কার টাকার পরিমাণ বেশি, কার বয়স বেশি, কার প্রাপ্ত নম্বর বেশি, এই ধরনের বিষয়গুলো তোমার কাছে জানতে চাইবে। তো যখন একাধিক সংখ্যা পদ্ধতির মধ্যে তোমাকে কম্পেয়ার করতে হবে তখন সেইটা কোন ক্যাটাগরিতে আসবে, তুলনা ক্যাটাগরিতে। তো এই তুলনা ক্যাটাগরির সৃজনশীলগুলো আমাদের একটু ভালোভাবে শিখতে হবে, এটাতে তোমাদের সমস্যা হয়। আর রূপান্তর যেটা শুধু দেয়া থাকবে সেটা তুমি নিয়ম অনুযায়ী রূপান্তর করে দিবা। যেমন আমি যদি এখান থেকে তোমাদের দুইটা কোশ্চেন দেই, মনে করে একটা দিলাম হচ্ছে গ নাম্বার কোশ্চেন, যে পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো, পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো, দশমিকে প্রকাশ করো। আর ঘ নম্বর প্রশ্ন দিলাম যে দুইজনের প্রাপ্ত নম্বরের মধ্যে কার প্রাপ্ত নম্বর বেশি, দুইজনের প্রাপ্ত নম্বরের মধ্যে কার প্রাপ্ত নম্বরে বেশি। তাহলে এখানে গ নম্বরটা দেখো, গ নম্বর যে সৃজনশীল, যে পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো। আচ্ছা এখানে পূর্ণ নম্বরটা কোন সংখ্যা পদ্ধতিতে উল্লেখ করা আছে আমাকে বলো দেখি। পূর্ণ নম্বরটা এখানে কোন সংখ্যা পদ্ধতিতে উল্লেখ করা আছে আমাকে একটু বলো। এই যে সৃজনশীলের উদ্দীপকটা আছে এবং কোশ্চেনে তোমাদেরকে বলছে যে পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো, তো এখানে পূর্ণ নম্বরটা কোন সংখ্যা পদ্ধতিতে উল্লেখ করা আছে আমাকে একটু বলো। আফরোজা নাসরিন লাকি, ক্লাসে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করতেছি আপনি আমাদের পুরো ক্লাসটাই মনোযোগ সহকারে করবেন এবং আমাদের ক্লাসের বিষয়গুলো খুব সুন্দরভাবে নোট করবেন এবং নোট করে গ্রুপে আপলোড করতে হবে। বাইনারি, মুস্কান বলছো বাইনারি, ফাহিম বলছো বাইনারি, ফেন্সি বলছো, সোহানুর রহমান হচ্ছে বাইনারি। কিভাবে বাইনারি বুঝলাম, কারণ এখানে বেস কত দেয়া আছে, 2 দেয়া আছে। তো এই যে দেখো পূর্ণ নম্বর যেটা বাইনারিতে দেয়া আছে সেটা আমাকে দশমিকে প্রকাশ করতে বলছে। এখন বলো দেখি দশমিক মানে কি, দশমিক মানে আমি কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো। এখানে যে বলছে যে পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো, তাহলে দশমিক বলতে আমরা এটাকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। দশমিক বলতে আমরা তাহলে এটাকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। দশমিক বলতে কি বুঝো তোমরা? আচ্ছা, তানভীর আহমেদ, বৃষ্টির কারণে নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যা হলে তো কিছু করার নেই, তাহলে তোমার ক্লাসটা রেকর্ডেড থাকবে, তুমি সেই ক্লাসটা করে নিয়ে অবশ্যই বিষয়গুলো শিখে নিবা। আচ্ছা, আমাকে একটু বলার চেষ্টা, ফ্যান্সি বলছে বেস 10, হ্যাঁ বেস 10 বুঝলাম, বাট এটার একটা নাম আছে, সেই নামটা কি? দশমিক মানে আমি কোন সংখ্যা পদ্ধতির কথা বুঝবো, দশমিক মানে আমরা কোন সংখ্যা পদ্ধতি। সাব্বির হোসেন, সাব্বির কি অবস্থা? সাব্বির হোসেন বলছে ডেসিমেল পদ্ধতিতে প্রকাশ করবে। হ্যাঁ, দশমিক মানে হচ্ছে ডেসিমেল। তোমরা এটা মনে রাখবা যে ডেসিমেল সংখ্যা পদ্ধতির আরেক নাম হচ্ছে দশমিক বা প্রচলিত বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা একটু নোট করে নাও। অনেক সময় তোমার কোশ্চেনে সবসময় ডেসিমেল বলা থাকবে না, কোনো কোনো সময় তোমার ডেসিমেল বলা থাকতে পারে, আবার কোনো কোনো সময় কি বলা থাকতে পারে, দশমিক বলা থাকতে পারে, আবার কোনো কোনো সময় কি বলা থাকতে পারে, 10 ভিত্তিক বলা থাকতে পারে, আবার কোনো কোনো সময় কি বলা থাকতে পারে, প্রচলিত সংখ্যা পদ্ধতিও বলা থাকতে পারে। কারণ আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে আমরা দৈনন্দিন হিসাব নিকাশের ক্ষেত্রে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, অর্থাৎ প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটা, ডেসিমেল যে নাম্বার সিস্টেম আছে সেটা। তাহলে যেহেতু এখানে আমাকে দশমিকে প্রকাশ করতে বলছে, তার মানে আমি কিসে প্রকাশ করব, ডেসিমেলে প্রকাশ করব। তাহলে সংখ্যা পদ্ধতিটা উল্লেখ আছে কিসে বলো তো, বাইনারিতে, আর আমাকে প্রকাশ করতে বলছে কিসে বলো দেখি, ডেসিমেলে। তাহলে এটা কোন টাইপের মধ্যে আসে এটাও আমাকে একটু বলো তো। এটা কি আমরা টাইপ 1 এর নিয়মে রূপান্তর করব, টাইপ 2 এর নিয়মে, নাকি টাইপ 3 এর নিয়মে, আমাকে এটা একটু বলো। আমাদের সংখ্যা পদ্ধতিটার উল্লেখ আছে বাইনারিতে, আর আমাদের কোশ্চেনে বলছে সেই মানটাকে দশমিকে অর্থাৎ ডেসিমেলে প্রকাশ করব। তাহলে এই যে রূপান্তরের নিয়মটা সেটা এখানে টাইপ 1 এ আসবে, টাইপ 2 তে আসবে, নাকি টাইপ 3 তে আসবে, এটা আমাকে একটু বলেন। আচ্ছা, ফাহিম বলছে ডেসিমেলের নামগুলো, ডেসিমেলকে দশমিক, 10 ভিত্তিক,
তারপর কি প্রচলিত সংখ্যা পদ্ধতিও বলা হয়, ডেসিমেলকে দশমিক সংখ্যা পদ্ধতিও বলা হয়, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলা হয়, প্রচলিত সংখ্যা পদ্ধতিও বলা হয়। এদের কোনো একটা যদি কোশ্চেন উল্লেখ থাকে তার মানে তুমি বুঝবা যে এটা তোমাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতির কথা বুঝাইছে। ফাহিম বলছো টাইপ 2, আর হৃদয় বর্মনও বলছো টাইপ 2। হ্যাঁ, কীভাবে টাইপ 2? কারণ এই যে দেখো টাইপ 2 আমাদের জানা আছে যে আদার্স থেকে ডেসিমেল। আদার্স মানে যদি আমাদের কোনো একটা সংখ্যা পদ্ধতিতে মান দেয়া থাকে আর যদি সেই মানটাকে কিসে প্রকাশ করতে বলা হয়, ডেসিমেলে প্রকাশ করতে বলা হয়, তাহলে সেই ধরনের রূপান্তরগুলো আমরা কোন টাইপে নিয়ে আসবো, টাইপ 2তে। আর সেই রূপান্তরগুলো সমাধানের এক লাইনের একটা নিয়ম এখানে দেওয়া আছে, এই লাইনটা দেখেই আমরা এখানে সেটা সমাধান করব। সেই লাইনটা কি বলা আছে, মূল অঙ্ক ইন্টু ভিত্তি, আর ভিত্তির উপর আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় পাওয়ার বা সূচক। এটা দেখেই আমরা এখন এটা সমাধান করব। তো সমাধানটা একটু খেয়াল করো, আমরা প্রথমে গ নাম্বারটা সমাধান করব, এরপরে আসবো আমরা হচ্ছে ঘ নাম্বারে। তো গ নাম্বারটা কি আছে দেখো, এগুলো যেহেতু সৃজনশীল তো আচ্ছা আমি ঘ নাম্বারটা একটু মিশাই দিচ্ছি, যেহেতু আমাদের নিচে এতটা জায়গা হবে না, আমি অ্যান্সারটা করে আবার ঘ নাম্বারটা তোমাদের বলবো, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যেহেতু এগুলো সৃজনশীল তো আমাদেরকে একটু সৃজনশীলের মতো করে লিখতে হবে। তাহলে আমরা যদি এখন সমাধান বা উত্তরটা খেয়াল করি তাহলে তোমাকে এভাবে লিখতে হবে যে দেওয়া আছে, আমি একদম উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা নোট করে নাও। আমি কিন্তু ক্লাস শেষে তোমাদের গ্রুপে 2টা বা 3টা সৃজনশীল তোমাদেরকে পিকচার আকারে দিয়ে দিব। এই 3টে সৃজনশীল সমাধান করে অবশ্যই তোমাদের গ্রুপে নোট আকারে সাবমিট করতে হবে। আমি সেগুলো দেখব যে কার কার সৃজনশীলের অ্যান্সারগুলো মানে সঠিক আসলো। কারণ তোমাদের শুধু শিখলেই হবে না, বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, আর তোমরা শিখতে পারতেছো কিনা এটা কিন্তু আমাকে ইনশিওর করতে হবে। কারণ শুধু শুধু এখানে দাঁড়ায় ক্লাস নিলেই তো হবে না, তাই না? তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে যেহেতু এখানে দাঁড়ানো, তো সেই শেখানোটা যেন এফেক্টিভ হয় সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? তো তোমরা সৃজনশীল অ্যান্সারগুলো কীভাবে করতে হয় ভালোভাবে খেয়াল করো। তো আমরা কি লিখবো, যে দেয়া আছে আইসিটি বিষয়ে 15 নম্বর, আইসিটি বিষয়ে 15 নম্বর। যেহেতু সৃজনশীল প্রশ্ন তোমাকে একটু সাজায় লিখতে হবে, এক লাইন লিখে 3 নম্বর পাওয়ার আশা করা যাবে না, এত, তাই না? এখন এই মানটাকে আমাদেরকে কিসে প্রকাশ করতে বলছে, দশমিক অর্থাৎ ডেসিমেল। তাহলে আমরা এখন লিখবো 110010, এটাকে আমরা এখন কিসে প্রকাশ করতে চাচ্ছি, ডেসিমেলে। যেহেতু এটা কোন টাইপের মধ্যে আসে, টাইপ 2, তাহলে টাইপ 2 এর নিয়মটা এখন খেয়াল করো। যারা এর আগের ক্লাসের সংখ্যা পদ্ধতি রূপান্তরগুলো বুঝতে পারোনি বা টিউটোরিয়ালগুলো দেখোনি তারা খেয়াল করো, আমি এখানে আবারও বিষয়টা একটু ভালোভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি। তো তোমার টাইপ 2 এর নিয়ম হচ্ছে এই যে এটা, এই নিয়মটা কি বলছে, মূল অঙ্ক। মূল অঙ্ক বলতে এই যে তোমার যে এখানে অঙ্কগুলো উল্লেখ করা আছে এগুলাকেই বলা হচ্ছে মূল অঙ্ক, ইনটু কি বলছে, ভিত্তি, আর ভিত্তির উপর আমরা যেটা ব্যবহার করি সেটাকে কি বলা হয়, সূচক। তো এখানে প্রথম মূল অঙ্ক কত দেখো দেখি, 1, এরপরে কি দিতে বলছে, গুণ, গুণ দিয়ে দিতে বলছে ভিত্তি। তো ভিত্তি হিসেবে সবসময় মনে রাখবা 10 যে ভিত্তিটা আছে এটা আমাদের নেওয়া যাবে না, সবসময় আমরা 10 বাদে যে ভিত্তিটা থাকবে সেটা নিব। এই যে পুরো সংখ্যা পদ্ধতি রূপান্তর এখানে আমি দিয়ে রাখছি, এই সংখ্যা পদ্ধতি রূপান্তরে যত জায়গায় তোমার ভিত্তি ব্যবহারের কথা বলবে তো কোনো জায়গায় আমরা কাকে ব্যবহার করব না, 10কে ব্যবহার করব না। তাহলে 10 বাদে যেটা থাকবে আমরা সেটা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে 10 বাদে কি আছে, 2, তাহলে আমরা এখানে কত নিব, 2 নিব। এখন অঙ্ক আছে এখানে কয়টা দেখো দেখি, 1 2 3 4 5 6। তো প্রথম যে সূচকটা হবে সেই সূচকটা এখানে তোমার যতগুলো অঙ্ক উল্লেখ করা থাকবে তার থেকে 1 কম হবে। আবারও বলতেছি, এখানে প্রথম অঙ্কটা আমি নিলাম 1, এরপরে গুণ দিতে হবে, ভিত্তি হিসেবে 2 নিতে হবে, এরপরে আমি এখানে প্রথম যে সূচকটা দিব সেটা হবে যে কয়টা অঙ্ক তোমার এখানে উল্লেখ করা থাকবে তার থেকে 1 কম। কয়টা অঙ্ক উল্লেখ করা আছে, 1 2 3 4 5 6, তাহলে 6 থেকে 1 কম আমরা কত পাবো, 5। এরপরে আবার তোমাকে প্লাস দিতে হবে, প্লাস দিয়ে পরের অঙ্ক কত আছে দেখো 1, ভিত্তি আবারও কত দিবা তুমি, 2 দিবা। এই যে প্রথমটা পাওয়ার পর পরের যে সূচকগুলো সেই সূচকগুলো আবার 1 1 করে কমবে। প্রথমটা হবে মূল যে অঙ্কগুলো বা যতগুলো অঙ্ক দেয়া আছে তার থেকে 1 কম, আর প্রথমটা পাওয়ার পর বাকিগুলো ওই প্রথমটার থেকে কি হবে, 1 1 করে কমবে। তাহলে 5-এর পরে এখানে কি হবে, 4। এরপরে আমি আবার প্লাস দিব, প্লাস দিয়ে পরের অঙ্ক কি আছে 0, ভিত্তি কত হবে 2, 4-এর পরে এবার কত হবে 3, আবার প্লাস দিব, প্লাস দিয়ে পরের অঙ্ক 0, ভিত্তি কত আছে 2, 3-এর পরে কত হবে 2, এখানে জায়গা নেই আমি নিচে লিখতেছি। এরপর আবার প্লাস দিব, প্লাস দিয়ে পরের অঙ্ক হচ্ছে 1, ভিত্তি হচ্ছে 2, 2 এর পরে কত হবে 1, এরপরে প্লাস দিয়ে পরের অঙ্ক হচ্ছে 0, ভিত্তি হচ্ছে 2, 1 এর পরে কত হবে 0। এখন এটা ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সারটা দেখো চলে আসবে। তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান কত হবে 32, 2 স্কোয়ার সমান কত হবে 16, 0 দ্বারা গুণ করলে সম্পূর্ণ রেজাল্ট কি হবে 0, এটাও 0 দ্বারা গুণ করলে সম্পূর্ণ রেজাল্ট কি হবে 0, 2 টু দি পাওয়ার 1 সমান কত হবে 2, এখানে 0 দ্বারা গুণ করলে সম্পূর্ণ রেজাল্ট কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে আমাদের রেজাল্টটা কত আসে দেখো দেখি, তোমরা কি নিচে দেখতে পাচ্ছো?
আচ্ছা, তাহলে এখানে 32 আর 16 কত হবে 48, 48 আর 2 কত হবে 50। তো আমি এটা একটু পাশে লিখতেছি, নিচে হয়তো তোমরা দেখতে পারবো না। তাহলে এখানে আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা হচ্ছে কত 50। এখন তুমি শেষের একটা লাইনে মতামত দিবা যে অতএব আইসিটি বিষয়ে পূর্ণ নম্বর দশমিকে 50। অতএব না দেখা গেলে শুনে নাও, অতএব আইসিটি বিষয়ে পূর্ণ নম্বর 50 এবং এর বেস আমরা কত দিব 10 দিব। যেহেতু আমাদের দশমিকে প্রকাশ করতে বলছে এই জন্য বেস আমাদের অবশ্যই কত ব্যবহার করতে হবে 10 ব্যবহার করতে হবে। তো এভাবেই আমরা কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার করতে পারি। তাহলে তোমরা এটার সমাধান বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, আচ্ছা ফাহিম বলছো হ্যাঁ বোঝা গেছে। বাকি যারা আছো তারাও একটু রেসপন্স করো, আমাকে একটু জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমরা এর পরের যে কোশ্চেন সেই পরের কোশ্চেনটা সমাধানে যাবো। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলো। হৃদয় বর্মনা বলছো বুঝতে পারছো। তাহলে আমি তোমাদের কি বলছিলাম এখানে খেয়াল করো, তোমাদের মনে আছে কি আমি বলছিলাম যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর সেই রূপান্তরগুলো তোমাকে দুইভাবে দিবে। একটা হচ্ছে শুধু রূপান্তর, অর্থাৎ কোনো একটা সংখ্যা পদ্ধতি কোনোভাবে উল্লেখ করা আছে সেটা থেকে অন্য আরেকটাতে রূপান্তর করতে বলবে, তখন রূপান্তরের যে নিয়ম সেই নিয়মটা অনুযায়ী তুমি সমাধান করে দিবা। আর একটা কি বুঝাবে তুলনা। তুলনা বলতে একাধিক সংখ্যা পদ্ধতির মানের মধ্যে তোমাকে যখন কম্পেয়ার করতে বলবে এক্ষেত্রে তোমাকে কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, তাহলে দেখো ঘ নাম্বার কোশ্চেনটা কি ছিল। ঘ নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে কার বইয়ের দাম বেশি। ঘ নাম্বার কোশ্চেনটা কি দেয়া ছিল, এবার আমরা ঘ নাম্বার সমাধান করব। ঘ নাম্বার দেয়া ছিল যে কার বইয়ের দাম বেশি, অর্থাৎ এই যে এখানে দুইজনের বইয়ের দাম তো না, কার প্রাপ্ত নম্বর বেশি, কার প্রাপ্ত নম্বর বেশি। এই যে এখানে দুইজনের, একজন রানা আর একজন সুমি, এই দুইজনের প্রাপ্ত নম্বর দেয়া আছে। তো আমাদের কাছে জানতে চাইতে হবে আমাদের কাছে জানতে চাইছে যে কার প্রাপ্ত নম্বর বেশি। তো তোমরা একটা বিষয় মনে রাখবা যে যখনই তোমাদেরকে তুলনা করতে বলবে, আমি এখানে নোট করে দিচ্ছি, যখনই আমাদেরকে কি করতে বলবে তুলনা করতে বলবে, তুলনা করতে বলবে তখন আমাকে সংখ্যা পদ্ধতিগুলোকে হয় অক্টালে নিয়ে আসতে হবে, না হলে কিসে নিয়ে আসতে হবে ডেসিমেলে নিয়ে আসতে হবে। আমি আবারও বলতেছি তোমাদের সংখ্যা পদ্ধতি থেকে দুইভাবে সৃজনশীলগুলো আসতে পারে, একটা হচ্ছে শুধু রূপান্তর আর একটা হচ্ছে একাধিক সংখ্যা পদ্ধতির মধ্যে তুলনা। যদি শুধু রূপান্তর বলে তখন যেটা থেকে যেটাতে রূপান্তর করতে বলছে তার নিয়ম অনুযায়ী রূপান্তর করতে হবে। আর যখন কি বুঝাবে তুলনা বুঝাবে তখন তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে যে সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে তুলনা বুঝাবে তাদেরকে হয় অক্টালে প্রকাশ করতে হবে, অন্যথায় কিসে প্রকাশ করতে হবে ডেসিমেলে। আবারও বলতেছি হয় অক্টালে প্রকাশ করতে হবে, অন্যথায় কিসে প্রকাশ করতে হবে ডেসিমেলে। এতে আমাদের কি হবে ইজিলি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, হয় অক্টালে নিয়ে আসবো না হয় ডেসিমেলে। এখন কখন কোনটাতে নিয়ে আসবে এটা ডিপেন্ড করবে তোমাদের কোশ্চেনের উপর। বেটার হয় একটা যেটা আগে থেকেই দেয়া আছে সেটাকে রূপান্তর করা। যেমন এখানে দেখো একটা অক্টালে দেয়া আছে, একটা হেক্সাডেসিমেলে দেয়া আছে। তাহলে এখানে এই দুইটা সংখ্যা পদ্ধতির মধ্যে অক্টালে রূপান্তর করা সহজ হবে নাকি ডেসিমেলে রূপান্তর করা সহজ হবে বলো তো? তুলনা বুঝালে হয় আমরা অক্টাল করব, অন্যথায় কি করব ডেসিমেল করব। সেক্ষেত্রে কোনটা করা বেটার হবে এটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপর। যদি কোনো একটা আগে থেকে কোশ্চেনে দেয়া থাকে তাহলে বেটার হয় ওটাতেই রূপান্তর করা। যদি কোনো একটা আগে থেকে অক্টালে দেয়া থাকে তাহলে বেটার হয় অক্টালে রূপান্তর করা, কারণ একটা তো আগে থেকে অক্টালে দেয়াই আছে। আমি যদি আরেকটা থেকে অক্টালে রূপান্তর করতে পারি তাহলে ওই দুটার মধ্যে কম্পেয়ার করে বলতে পারবো কারটার দাম বেশি বা কার প্রাপ্ত নম্বর বেশি। আবার যদি কোনো একটা ডেসিমেলে দেয়া থাকে তাহলে আমি ইজিলি দুটাকে ডেসিমেলে রূপান্তর করে দুইটার মধ্যে কম্পেয়ার করে বলতে পারবো যে কার বেশি বা কার কম। তাহলে এক্ষেত্রে আমাদের যে উদ্দীপকটা দেয়া আছে সেই অনুযায়ী কি অক্টালে রূপান্তর করে সমাধান করাটা বেটার হবে নাকি ডেসিমেলে রূপান্তর করে সমাধানটা করা বেটার হবে? আচ্ছা, জুমারা আক্তার বলছো অক্টালে, হৃদয় বর্মনা বলছো অক্টাল। আচ্ছা, বাকি যারা তাদের কি মনে হচ্ছে রেসপন্স করতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। আর তোমাদের
ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। যদিও প্রথম দিকের ক্লাস উপস্থিতি একটু কম হচ্ছে, আমরা মানে নিচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু এভাবে যদি উপস্থিতি কম হয় তাহলে কিন্তু একটু সমস্যাই হবে, ঠিক আছে? অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের ক্লাসে নিয়ে আসতে হবে, তাদেরকে উপস্থিত করতে হবে, কারণ বেশি বেশি স্টুডেন্ট না হলে আমাদের কোর্সে ক্লাস করানো বা কোর্স পরিচালনা করাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে, ঠিক আছে? এজন্য অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করতে হবে, তাদেরকে গ্রুপে ইনভাইট করতে হবে, ক্লাসের টাইমগুলো তাদেরকে জানাইতে হবে, যেন আমরা অনেক বেশি বেশি অডিয়েন্স নিয়ে ক্লাস করতে পারি। ফাহিমও বলছো অক্টাল, ফ্যান্সি আক্তারও বলছো অক্টাল, আচ্ছা সাব্বির হোসেনও বলছো অক্টালে, ঠিক আছে, তোমাদের সবারটাই ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ এখানে একটা হেক্সাডেসিমেলে দিয়ে আছে, একটা অক্টালে দিয়ে আছে, তো যেহেতু একটা আগে থেকে অক্টালে দেয়াই আছে, আমি যদি জাস্ট এই হেক্সাডেসিমেলটাকে কিসে রূপান্তর করতে পারি, অক্টালে রূপান্তর করতে পারি, তাহলে তখন কিন্তু এই দুইটার মধ্যে আমি তুলনা করে বলতে পারবো যে কার প্রাপ্ত নম্বর বেশি। হ্যাঁ, তুমি চাইলে ডেসিমেলেও সমাধান করতে পারো, এতে যে হবে না তা কিন্তু না, কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে এই অক্টালটাকেও ডেসিমেল করতে হবে, আবার এই হেক্সাডেসিমেলটাকেও কি করতে হবে, ডেসিমেল করতে হবে। সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার কাজের প্রসেসটা কি হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে। তো তুমি যদি এই টেকনিকটা একটু ফলো করো তাহলে তুমি ইজিলি খুব সহজেই তোমার যে প্রাপ্ত অ্যান্সার সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। তো এটা মনে রাখবা, যখনই একাধিক সংখ্যা পদ্ধতির মধ্যে তুলনা বুঝাবে, হয় তাদেরকে আমি অক্টালে নিয়ে আসবো, অন্যথায় কিসে নিয়ে আসবো, ডেসিমেলে। কোনটাতে নিয়ে আসবো সেটা আমরা দেখে বুঝবো যে কোনটা দেয়া আছে, যদি দেয়া থাকে তাহলে সেটাতেই নিয়ে যাব, আর যদি দেয়া না থাকে তাহলে তুমি যে কোনো একটাতে নিয়ে যাইতে পারো। যেমন এটা যদি বাইনারিতে থাকতো, এটা যদি হেক্সাডেসিমেলে থাকতো, সেক্ষেত্রে হয় তুমি দুইটাকেই অক্টাল করতে, না হলে দুইটাকেই ডেসিমেল করতে, কিন্তু কোনো একটা যদি দেয়া থাকে তাহলে যেটা দেয়া থাকবে সেটাই। আচ্ছা, আশা করতেছি তোমরা এই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, যদি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা এখন সমাধানে আসি। আচ্ছা, সমাধান আমি এখানে দেখাচ্ছি, দেখার চেষ্টা করো, আর সাথে সাথে তোমরা খাতায় এগুলো নোট করে নাও। আমরা আবারও সমাধানে প্রথমে কি কি তথ্য দেয়া আছে সেগুলো লিখে নিব। দেয়া আছে, আমরা লিখব যে রানার প্রাপ্ত নম্বর, রানার প্রাপ্ত নম্বর কত দেয়া আছে, 52, এবং এটা দেয়া আছে 8 বেস। আর পরেরটা কার, সুমির। এরপরে আমরা লিখব যে এবং সুমির প্রাপ্ত নম্বর কত আছে, 2F, এবং সেটা কত আছে, হেক্সাডেসিমেলে দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এই হেক্সাডেসিমেলের মানটাকে অক্টালে প্রকাশ করতে হবে। তাহলে আমি এখানে লিখতেছি যে 2F16 ইকুয়াল হচ্ছে 8। তো হেক্সাডেসিমেল থেকে অক্টালে প্রকাশ করার নিয়ম কি তোমাদের জানা আছে? হেক্সাডেসিমেল থেকে অক্টালে প্রকাশ করার নিয়ম হচ্ছে, হেক্সাডেসিমেলকে প্রথমে বাইনারি করতে হবে, এরপরে সেই প্রাপ্ত মানটাকে কি করতে হবে, হেক্সাডেসিমেলে সেই প্রাপ্ত বাইনারি মানটাকে অক্টালে প্রকাশ করতে হবে। আমি নিয়মটা একটু উপরে লিখে নিই, যেহেতু উপরের জায়গাটা আমাদের আর লাগতেছে না। দেখো, হেক্সাডেসিমেল থেকে আমরা কিসে প্রকাশ করতেছি, অক্টালে। তো হেক্সাডেসিমেল থেকে অক্টালে প্রকাশের জন্য প্রথমে হেক্সাডেসিমেলটাকে আমাদের কি করে নিতে হবে, বাইনারি করে নিতে হবে। এরপরে সেই বাইনারি মানটাকেই আমাকে কি করে নিতে হবে, অক্টালে প্রকাশ করে নিতে হবে। আর এক্ষেত্রে কি মনে রাখতে হবে, হেক্সাডেসিমেল থেকে বাইনারি কয় বিট, 4 বিট, আর বাইনারি থেকে অক্টাল কয় বিট, 3 বিট। এগুলো তোমাদের মনে থাকার কথা। যাদের মনে নাই তারা আমাদের যে সংখ্যা পদ্ধতি রূপান্তরের টিউটোরিয়ালটা তোমাদের গ্রুপে দেয়া আছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবা, তাহলে পুরো এই বিষয়গুলো তোমরা সেখান থেকে সহজে শিখে নিতে পারবা। তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি আমরা কয় বিটে রূপান্তর করব, 4 বিটে, আর সেই বাইনারি মানটাকে আবার অক্টালে প্রকাশের জন্য কয় বিটে নিতে হবে, 3 বিটে। তো আমরা আসো সেটাও একটু সমাধান করে দেখি। আচ্ছা, তো সমাধানটা মনে হয় উপরে দেখালেই তোমাদের জন্য বেটার হবে। আমি এগুলো লিখে নেওয়ার কথা, তোমরা দ্রুত লিখে নাও, কারণ জায়গা যেহেতু বোর্ডে হবে না, সবগুলো সবসময় লিখে রাখা সম্ভব না, এই কারণে তোমরা নোট করে নাও, আমি ধাপে ধাপে সেগুলো মিশাই নেব। আচ্ছা, এই হেক্সাডেসিমেলটাকে আমরা এখন কি করব, অক্টালে করব। তো হেক্সাডেসিমেল থেকে তো আমি সরাসরি অক্টালে আসতে পারবো না, হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারিতে আসতে হবে। তাহলে এই মানটাকে আমরা প্রথমে বাইনারিতে প্রকাশ করব, অর্থাৎ 2 এর জন্য আমাকে বাইনারি নিতে হবে, F এর জন্য আমাকে বাইনারি নিতে হবে। তো F এর জন্য বাইনারি মানে আমরা কার জন্য বাইনারি মান বের করব বলো দেখি। F মানে কত জানো তোমরা? F মানে আমরা কতর বাইনারি মান বের করব, F বলতে আমরা কতর বাইনারি মান বের করব, F বলতে আমরা কতর বাইনারি মান নির্ণয় করব। আচ্ছা, মিনহাজ খান, তোমাকে পাওয়া যাচ্ছে না ক্লাসে। মিনহাজ বলছে 15। F বলতে আমরা কার বাইনারি মান বের করব, 15 এর বাইনারি মান বের করব, তাই না? কারণ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে A থেকে F এর কিছু মান আছে। A এর মান কত, 10। মানগুলো তোমাদের জানা থাকার কথা। A এর মান হচ্ছে কত, 10, B এর মান হচ্ছে 11, C এর মান হচ্ছে 12, D এর মান 13, E এর মান 14, আর F এর মান কত হচ্ছে 15, তাই না?
আচ্ছা, পরবর্তীতে ফাহিম ফেন্সিও বলছে 15। ঠিক আছে, তো যখনই হেক্সাডেসিমেলে এই ক্যারেক্টারগুলো ব্যবহার করা হবে তখন তুমি বুঝবা যে তোমাকে এই মানগুলোর কথা বলা হয়েছে। তাহলে এখানে এফ এফ মানে আমরা কত বুঝবো, 15 বুঝবো, তাই তো। এখন 4 বিট করে কিভাবে নির্ণয় করব দেখো, আমি এখানেও ক্লাসে একটু দেখাই দিচ্ছি। 4 বিট নির্ণয়ের জন্য আমাকে এই সিকোয়েন্সটা নিতে হবে। এটা কোন সিকোয়েন্স? এটা হচ্ছে বাইনারি সিকোয়েন্স। কিভাবে পাওয়া যায়? এই যে 1 থেকে শুরু হবে, পরের মানটা হবে আগেরটার দ্বিগুণ। এই যে 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ করলে কত হবে 16। কিন্তু আমার 16 পর্যন্ত প্রয়োজন নাই, কারণ আমি কয় বিটের কথা বলছি, এই যে 4 বিট, এটার জন্য আমি 1 বিট পাবো, এটার জন্য 1 বিট, এটার জন্য 1 বিট, এটার জন্য 1 বিট। এই 4 বিট থেকে আমাকে এখন এখানে বাইনারিগুলো নির্ণয় করতে হবে। কিভাবে বাইনারি নির্ণয় করব? তুমি যার বাইনারি নির্ণয় করতেছো দেখতে হবে এই সিকোয়েন্সের কোন কোন মান যোগ করলে তুমি ওই মানটা পাও। যে যে মান যোগ করলে তুমি এই মানটা পাবা সেই সকল অঙ্কের মান 1 হবে, আর যেগুলো ফাঁকা থাকবে সেগুলোর মান 0 হবে। আমরা কতর বাইনারি মান নির্ণয় করতে যাচ্ছি? 2-এর। তাহলে তুমি বলো তো এখানে যে 4টা অঙ্ক লেখা আছে এই 4টা অঙ্কের মধ্যে কোন কোন অঙ্ক যোগ করলে 2 পাওয়া যায়? আমি যদি শুধু 2 অঙ্কটা যোগ করি তাহলে কিন্তু আমি 2 পেয়ে যাব। যেহেতু এই 2 মানটা পাওয়ার জন্য এই সিকোয়েন্সের কেবলমাত্র একটাই অঙ্ক অর্থাৎ 2 কাউন্ট হয়েছে, তাহলে কেবলমাত্র এই অঙ্কটার মান হবে 1, আর বাকি সবগুলো অঙ্কের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 2 এর জন্য তুমি যে এখানে বাইনারিটা পাবা সেটা হচ্ছে 0 0 1 0। এরপরে আমরা কার বাইনারি নির্ণয় করব? এফ এর। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এফ। তো এফ মানে কত? 15। তাহলে যেহেতু আমি এখানে, আচ্ছা তুমি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মানটা পাশে লিখে নাও। এফ মানে আমি কতর বাইনারি নির্ণয় করব? 15-এর। তো যেহেতু আমি এখন 15-এর বাইনারি নির্ণয় করব, তাহলে আমাকে এখন এই 4টা মান থেকে 15 মানটাকে মিলাইতে হবে যে কোন কোন অঙ্ক এখানকার যোগ করলে 15 পাওয়া যায়। তাহলে আমরা যদি 8 আর 4 যোগ করি তাহলে 12 হবে, 12 আর 2 যোগ করলে 14 হবে, 14 আর 1 যোগ করলে কত হবে? 15। যেহেতু এই 15 মানটা পাওয়ার জন্য আমার 8 যোগ হয়েছে, 4 যোগ হয়েছে, 2ও যোগ হয়েছে, 1ও যোগ হয়েছে, 4টাই যোগ হয়েছে, এই জন্য 4টারই মান কত হবে? 1 হবে। যদি কোনোটা ফাঁকা থাকতো তাহলে আমি 0 করে দিতাম, যেহেতু কোনোটাই ফাঁকা নাই এ কারণে আমি সেটা কি করে নিলাম? 1 করে নিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের 2f যে সংখ্যা সেই সংখ্যার বাইনারি মান। তাহলে তোমরা নিশ্চয়ই শিখে গেছো যে কিভাবে একটা হেক্সাডেসিমাল সংখ্যার মানকে বাইনারিতে প্রকাশ করা হয়। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে প্রকাশ করতে গেলে সেটাকে সিম্পলি কয় বিট করে প্রকাশ করতে হবে? 4 বিট। আর 4 বিট আমরা কিভাবে পাবো? এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সে যে যে মান যোগ করলে ওই মানগুলো পাওয়া যাবে সেগুলো 1 করে নিবা, আর যেগুলো যোগ হবে না ফাঁকা থাকবে সেগুলোর মান কি করে নিবা? 0 করে নিবা। যেমন আমি যদি তোমাদেরকে আরেকটা বুঝাই দিই, যেমন আমি যদি ডি এর বাইনারি নির্ণয় করতে চাই তাহলে ডি এর মান কত বলো তো? ডি এর মান হচ্ছে 13। তাহলে 13 কিভাবে পাবা তুমি? এই যে দেখো 8 4 12 আর 1 13। 13 মানটা পাওয়ার জন্য যেহেতু আমাকে 8 4 1 এই 3টা যোগ করতে হয়েছে, এই জন্য এই 3টার মান হবে 1, আর 2টা যোগ হয়নি ফাঁকা আছে, তাহলে 2 এর মান হবে 0। তখন 13 বাইনারি তুমি লিখবা 1 1 0 1। এভাবে তোমাকে 4 বিট করে হেক্সাডেসিমেলের জন্য যে বাইনারি সেই বাইনারি মানটা নির্ণয় করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এখানে 2f এটা সমান আমরা কত লিখতে পারি? এই যে এই মানটা 0 0 1 0 1 1 1 1। তাহলে আমাদের কিন্তু সমাধান হইল না, আমরা কি করলাম? কেবলমাত্র একটা স্টেপ করলাম, এই যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করে নিলাম। এরপরে সেই প্রাপ্ত বাইনারিটাকে আবার কি করে নিতে হবে বলো দেখি? সেই প্রাপ্ত বাইনারিটাকে আবার অক্টালে রূপান্তর করে নিতে হবে। এখন আমরা সেই কাজটা করি। নিচের অংশটা আমি মিশাই দিলাম। সেই প্রাপ্ত বাইনারিটাকে আমরা অক্টালে করব। তো বাইনারি থেকে অক্টাল কয় বিট বলছে বলো দেখি? 3 বিট। এটা মনে রাখতে হবে, বাইনারি থেকে অক্টাল কয় বিট? 3 বিট। এই 3 বিটগুলো কোন দিক থেকে সাজাইতে হবে? এই দিক থেকে। তাহলে এই দিক থেকে প্রথম 3 বিট হচ্ছে এই যে 1 1 1, এরপরে 3 বিট হচ্ছে 1 0 1, তারপরে 0 0 আছে। 3 বিটের জন্য আমাদের কি দিতে হবে? 0 দিতে হবে। তো 3টা 0 এর সমতুল্য অক্টাল মান হচ্ছে কত? 0। 1 0 1 এর সমতুল্য অক্টাল মান হচ্ছে কত? 5। আর 111 এর সমতুল্য অক্টাল মান হচ্ছে কত? 7। ঠিক আছে, এটা কিভাবে পেলাম? এই যে এই অঙ্কের স্থানীয় মান 1, এটা 2, এটা 4, তাহলে 4 আর 2 যোগ করলে 6 আর 1 7, এটা 1, এটা 2, এটা 4। তো 2 এর মান তো 0। একটু আগে তোমাকে কি বললাম? যেটা 0 বা ফাঁকা থাকবে সেটা নেওয়া যাবে না, যেগুলো 1 সেগুলো নিতে হবে। তাহলে 4 এর মান 1, 1 এর মান 1, তাহলে 4 আর 1 এখানে কত হবে? 5 হবে। বুঝতে পারছো? এগুলা কিন্তু খাতায় লেখা যাবে না, আমি তোমাদের বোঝার জন্য এখানে এগুলা লিখে দিলাম। এই যে 1 2 4 এগুলো খাতায় লিখবা না। আর 0টা যেহেতু সামনে আসে 0টা না নিলেও হবে। তাহলে 2f এই হেক্সাডেসিমেলের সমতুল্য মান সমান আমরা কত পেলাম? 57 8 পেলাম। তো আমাদের তথ্যগুলো কি দেয়া ছিল তো বলো দেখি? রানার প্রাপ্ত নম্বর কত দেয়া ছিল? 52, যেটা অক্টালে দিয়ে দেয়াই ছিল। আর এটা কার নম্বর ছিল? এটা ছিল সুমির নম্বর, যেটাকে আমি অক্টালে প্রকাশ করে এখন কত পাইলাম বলো তো? 57
পাইলাম। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রানার প্রাপ্ত নম্বর 52 এবং একই সংখ্যা পদ্ধতিতে সুমির প্রাপ্ত নম্বর কত 57। তাহলে কার প্রাপ্ত নম্বরটা বেশি বলো দেখি? 57 যেটা, অর্থাৎ সুমির যে প্রাপ্ত নম্বর সেই প্রাপ্ত নম্বরটাই কিন্তু বেশি। তো এটা আমাদেরকে একটু দেখাই দিতে হবে এভাবে। আমরা এবার এরকম লিখব যে 57(8) গ্রেটার দেন হচ্ছে 52(8). আমাদের যে এই মানটা বড় এটাকে আমাকে গাণিতিকভাবে দেখাই দিতে হবে। এজন্য আমরা বলবো যে 57(8) গ্রেটার দেন 52(8). তো 57 এই যে মানটা এটা কার? সুমির প্রাপ্ত নম্বর। শেষে আসে তোমাকে মতামত দিতে হবে যে অতএব সুমির প্রাপ্ত নম্বর বেশি, সুমির প্রাপ্ত নম্বর বেশি। এই মতামতটা কিন্তু তোমাকে দিতেই হবে, কারণ তোমার কাছে এটাই জানতে চাইছে যে কার প্রাপ্ত নম্বর বেশি। তো আমাকে শেষে আসে লিখে দিতে হবে যে সুমির প্রাপ্ত নম্বর বেশি। তাহলে দেখো এভাবে কিন্তু ইজিলি আমরা যে তুলনামূলক যে পদ্ধতির সমাধানগুলো সেটা কিন্তু আমরা করে নিতে পারতেছি। তো তোমরা এই অংশটাও বুঝতে পারছো কিনা বলো? না বুঝতে পারলে আমি আরেকবার আলোচনা করার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। আমাকে একটু দ্রুত বলো যে তোমরা এই সমাধানের প্রক্রিয়াটা বুঝতে পারছো কিনা। ফাইম বলছো সিকিউটার অ্যান্সার করার সময় উপরে যে হেক্সার বাইনারি টু অক্টাল এগুলো না, এগুলো আমি তোমাদের নিয়মটা জানার জন্য এখানে লিখে দিচ্ছি। এতটুকু অংশ তোমাদের সৃজনশীল অ্যান্সারের ক্ষেত্রে লিখতে হবে না। আমি প্রথমে যে দেওয়া আছে দিয়ে যে 3 লাইন লিখছিলাম আর তারপরে থেকে যে সমাধানের অংশটুকু দেখাইলাম, এতটুকু লিখলে এখানে কোনো টিচারের সাহস নাই তোমার এখান থেকে 1 মার্কস কাটে নেয়ার, যদি তুমি এগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, এভাবেই তুমি লিখলেই এনাফ। আচ্ছা, হৃদয় বলছো ইয়েস বুঝতে পারছি, সোহানুর বোঝা গেছে, মিনহাস স্যার বুঝতে পারছে, ফ্যান্সিও বুঝতে পারছে। আচ্ছা, তো বোঝার জন্য খুবই খুবই ধন্যবাদ। আচ্ছা, আমি এখন তোমাদের তাহলে আরেকটা সৃজনশীল দিয়ে বিষয়গুলো আরেকটু ক্লিয়ার করে দেই, দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব। আর ক্লাস শেষে আমি গ্রুপে তোমাদের 2টা অথবা 3টা সৃজনশীল পিকচার আকারে দিয়ে দিব। তোমরা অবশ্যই সেই সৃজনশীল 3টা সমাধান করে তোমাদের যে গ্রুপ আছে আইসিটি বস অফিসিয়াল, সেখানে তোমাদের অ্যান্সারগুলো নোট আকারে কিন্তু আপলোড করে দিবা। ঠিক আছে, তোমরা যদি একটু রেসপন্স করো আমার ক্লাসের সাথে তাহলে তো তোমরা বুঝতেও পারবা। তার পাশাপাশি আমাদের গ্রুপে কিন্তু প্রতিদিন নতুন নতুন মেম্বার যুক্ত হচ্ছে। তোমরা পুরাতন মেম্বাররা যদি একটু রেসপন্স করো তাহলে নতুন মেম্বাররা আসেও কিন্তু সাথে সাথে রেসপন্স করা শুরু করবে। ঠিক আছে, এবং এই রেসপন্সটা তোমাদের ভালোর জন্যই। হ্যাঁ, তো আমি এখন আরেকটা সৃজনশীল এখন তোমাদের তুলে দিই। আরেকটা সৃজনশীল আমরা নিতে পারি এরকম। আচ্ছা, আরেকটা সৃজনশীল আমি প্রথমে সৃজনশীলটা লিখে দিচ্ছি, তোমরা খাতায়ও লিখে নিতে পারো। এক্স এবং ওয়াই দুই বন্ধু বাজারে বই কিনতে গেল, যেখানে এক্স এর বইয়ের দাম এত এবং ওয়াই এর বইয়ের দাম এত। তো প্রশ্ন আমাদের মনে করে বলছে যে এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি? এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি? আচ্ছা, আমি এটা অবশ্যই সমাধান করে দিব। তার আগে তোমাদেরকে একটু সময় দিলাম, তোমরা একটু চেষ্টা করে দেখো তো, রাফ করে একটু সমাধান করে আমাকে দেওয়ার চেষ্টা করো তো যে কার বইয়ের দামটা বেশি হইতে পারে। একটু রাফ করে আমাকে সমাধান করে বলো যে এখানে কার বইয়ের দামটা বেশি হতে পারে। এখানে এক্স এর বইয়ের দাম একটা সংখ্যা পদ্ধতিতে দেয়া আছে, ওয়াই এর বইয়ের দাম একটা সংখ্যা পদ্ধতিতে দেয়া আছে। তোমাদের কাছে জানতে চাইছে এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি। তো আমাকে একটু সমাধান করে তোমরা রাফভাবে সমাধান করে বলো যে এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের দামটা বেশি আসবে। এক্স এবং ওয়াই এর মধ্যে আমরা কার বইয়ের দামটা বেশি পাবো? 1 মিনিট সময় দেওয়া হইলো তোমাদের, রাফভাবে তোমরা একটু সমাধান করে বলো যে কার বইয়ের দামটা আমরা বেশি পাবো। আচ্ছা, সোহানুর রহমান অলরেডি অ্যান্সার দিয়ে দিছো হচ্ছে এক্স।
আচ্ছা ঠিক আছে, এক্স এর বইয়ের দাম বেশি হবে তোমার কাছে মনে হচ্ছে, আমরা সমাধান করে দেখব। বাকি যারা আছে তারাও একটু রাফ করে সমাধান করে দ্রুত আমাকে বলো, আমি এটা পূর্ণাঙ্গভাবে সমাধান করে দেব। আচ্ছা বাকিরা অ্যান্সার করুক, সমস্যা নেই, আমরা একটু প্রসিড করি সমাধানের দিকে। আচ্ছা এখানে বলছে এক্স এবং ওয়াই এর মধ্যে কার বইয়ের দাম বেশি। এই যে কার বইয়ের দাম বেশি, তার মানে এখানে কি তুলনা বুঝাইছে না? আমি কি বলছি যে যখনই তুলনা বুঝাবে তখন যে সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে তুলনা বুঝাবে সেগুলোকে হয় অক্টালে নিয়ে আসতে হবে, অন্যথায় কিসে নিয়ে যাইতে হবে, ডেসিমেলে। কিসে কিসে? হয় অক্টালে, অন্যথায় ডেসিমেলে। কিন্তু বেটার হয় কোনো একটা যদি আগে থেকেই কোশ্চেনে উল্লেখ করা থাকে সেটাতে নিয়ে যায়। তো দেখো এখানে কিন্তু একটা সংখ্যা পদ্ধতির মান আগে থেকে অক্টালে দিয়ে দেয়াই আছে। আমি যদি শুধু এই বাইনারিটাকে কিসে প্রকাশ করতে পারি, অক্টালে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমি দুইটা সংখ্যা পদ্ধতির মধ্যে কার বইয়ের দামটা বেশি সেটা কিন্তু আমি বলে দিতে পারবো। মিনহাজও বলছে এক্স এর বইয়ের দাম বেশি। আচ্ছা আমরা এখন একটু সমাধানে আসি। তাহলে আমরা কি করব, এই বাইনারিটাকে সিম্পলি কিসে প্রকাশ করে দেবো, অক্টালে। দুই লাইনের সমাধান জাস্ট। তাহলে আমরা এখানে উত্তর করতেছি, দেখো প্রথমে লিখে নিতে হবে আমাদের যে দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে এগুলো নিয়ে নিতে হবে। দেওয়া আছে এক্স এর বইয়ের দাম, এক্স এর বইয়ের দাম 110 এটা বাইনারিতে দেওয়া আছে, এবং ওয়াই এর বইয়ের দাম এটা কিসে দেওয়া আছে, অক্টালে দেওয়া আছে। এখন এই বাইনারিটাকে সিম্পলি আমাদের কিসে প্রকাশ করতে হবে, অক্টালে প্রকাশ করতে হবে। একটু নিচে দেখালে, তাহলে এখানে বাইনারি কি দেওয়া আছে 110 এটাকে সিম্পলি আমরা কিসে প্রকাশ করব, অক্টালে প্রকাশ করব। তো বাইনারি থেকে অক্টাল কয় বিট বলো দেখি, একটু আগেও আমরা শিখলাম। বাইনারি থেকে অক্টাল কয় বিট বলো, বাইনারি থেকে অক্টাল কয় বিট? বাইনারি থেকে অক্টাল কয় বিট? সোহানুর রহমান বলছো 3 বিট, হৃদয় বর্মনও বলছো 3 বিট। আচ্ছা তাহলে এই বিট এগুলাকে আমাদেরকে এখন কি করতে হবে, 3 বিট করে নিয়ে সাজাতে হবে। তো সেটা আমি এখানে দেখাই দিচ্ছি 3 বিট করে আমরা কিভাবে পাবো। এই যে এখান থেকে 3 বিট যদি আমরা নেই তাহলে কি পাচ্ছি 0 1 1, এরপরের যদি আমরা 3 বিট নেই তাহলে আবারও পাচ্ছি হচ্ছে 0 1 1। তাহলে এটার মান কত আর এটার মান কত বলো দেখি। এই যে 1 2 4, তাহলে 4 আর 2 কত হবে 6। এখানেও 1 2 4, তাহলে 4 আর 2 কত হবে 6। তাহলে এই যে বাইনারি এর প্রাপ্ত অক্টালে যে মান সেটা হচ্ছে 668। তাহলে এক্স এর বইয়ের দাম যেটা অক্টালে কত 66.8, আর এক্স এর বইয়ের দাম এক্স এর বইয়ের দাম হচ্ছে 66 আর ওয়াই এর বইয়ের দাম হচ্ছে 36। অক্টাল পদ্ধতিতে একটা বইয়ের দাম হচ্ছে 36, অক্টাল পদ্ধতিতে একটা বইয়ের দাম হচ্ছে 66। তাহলে অবশ্যই কার বইয়ের দাম বেশি হবে, যেটা 66 সেটা। আর এই 66 এটা কার মান, এক্স এর মান। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে কার বইয়ের দাম বেশি, এক্স এর বইয়ের দাম বেশি। এবং এটা কিভাবে দেখাইতে হবে তোমাকে, এই যে 66.8 গ্রেটার দেন হচ্ছে 36.8, এবং তুমি অবশ্যই এই মতামতটা দিবা যে অতএব এক্স এর বইয়ের দাম বেশি। এই মতামতটা কিন্তু অবশ্যই দিতে হবে যে অতএব এক্স এর বইয়ের দাম বেশি। তাহলে তোমরা আশা করতেছি যে সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে যে সৃজনশীলগুলো আসবে সেগুলোর তোমরা ইজিলি এখন সমাধান করে দিতে পারবা। এই দুইটা রূপান্তরের টাইপের বাইরে কোনো রূপান্তর আসার কোনো সুযোগ নাই। হয় তোমাকে একটা সংখ্যা পদ্ধতি দিয়ে কোনো একটাতে রূপান্তর করতে বলবে, যেমন এখানে একটা প্রশ্ন আমরা নিলাম যে দুইটির মধ্যে কার বইয়ের দাম বেশি, আর একটা তোমাকে এরকম বলতে পারে যে এক্স এর বইয়ের দামকে দশমিকে প্রকাশ করো, বা ওয়াই এর বইয়ের দামকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো। অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে দেয়া থাকবে আর একটাতে রূপান্তর করতে বলবে। সেক্ষেত্রে তোমার রূপান্তরের নিয়ম জানা থাকলে তুমি সেই নিয়মে রূপান্তর করে দিবা। আর যখন তুলনা বুঝাবে, অর্থাৎ একাধিক সংখ্যা পদ্ধতির মধ্যে কম্পেয়ার বুঝাবে, তখন অবশ্যই আমাদের হয় অক্টালে আনতে হবে, না হয় কিসে আনতে হবে, ডেসিমেলে। সেক্ষেত্রে যেটা একটা কোশ্চেনে দেয়া আছে আমরা যদি সেটাতেই নিতে পারি, এতে আমাদের কাজটা অনেক আগেই আমরা সমাধান পেয়ে যাব এবং সমাধানের প্রক্রিয়াটাও অনেক সহজ হবে। তো আশা করতেছি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। যদি সমস্যা না থাকে তাহলে আমরা এই ক্লাসটা এখানে শেষ করে নিব, কারণ এই বিষয়গুলো একই। এখানে যেহেতু আমাদের সৃজনশীল লিখতে এবং সেগুলো সমাধান করতে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে, এর থেকে বেটার আমি তোমাদের 2-3টা সৃজনশীল এই জাস্ট আধা ঘন্টার মধ্যে আমি গ্রুপে পোস্ট করে দিব। তোমাদেরকে সেই 2টা দিলে 2টার সমাধান করবা, 3টা দিলে 3টার সমাধান করবা। সমাধান করে তোমাদের যে সমাধান শিট সেটা অবশ্যই গ্রুপে পোস্ট করে দিতে হবে।
আমাকে মেনশন করে, তাহলে আমি তোমার ওই পোস্টটাতে যাই তোমার যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা আমি দেখে নিব এবং সেখান থেকে যদি কোনো ধরনের ভুল ত্রুটি বা কোনো ধরনের কোনো সমস্যা থাকে এটা নিয়ে আমি পরে ক্লাসে আলোচনা করব। আর যারা সঠিক অ্যান্সার করতে পারবে তাদের জন্য অবশ্যই গিফটের ব্যবস্থা আছে। এর আগেও যারা ক্লাস নোট শেয়ার করছে তাদেরকে কিন্তু গিফট দেওয়া হয়েছে, তোমরা গ্রুপে দেখতেই পারছো। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস শিডিউলটা আমি একটু বলে দিই। তোমাদের ক্লাস টাইম হচ্ছে শনি সোম বুধ রাত 9টায়। তোমাদের যে এইচএসসি শর্ট সিলেবাস সেটা আমরা ধারাবাহিকভাবে যাব। আর এইচএসসি তোমরা যারা স্টুডেন্ট আছো তারা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস আছে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টায়, সেই ক্লাসটাতেও তোমরা জয়েন থাকতে পারো যদি তোমাদের কোনো সমস্যা না হয়। সেখানে জয়েন থাকলে তোমরা এমসিকিউ এর জন্য একটা বেস্ট প্রিপারেশন পাবা। আর এমনিতে ধারাবাহিকভাবে আমরা তো এগুলো আলোচনা করবোই, এখানেও আমরা এমসিকিউ আলোচনা করব। তবে ওই ক্লাসগুলো করলে তুমি এমসিকিউ এর একদম A to Z কোনো ধরনের কোনো এমসিকিউতে তোমার যে বোর্ড পরীক্ষা বা কলেজের সামনে যে পরীক্ষাগুলো হতে হবে কোনোটাতেই কোনো সমস্যা হবে না। তো তোমরা চেষ্টা করবে সেগুলোতে জয়েন করার, বা ওই সময় জয়েন করতে না পারলেও পরে যে রেকর্ডেড টিউটোরিয়ালটা থাকে সেটা থেকে কিন্তু তুমি এই বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো দেখে কিন্তু কনসেপ্ট নিতে পারো এমসিকিউ এর এবং বিশ্ববিদ্যালয়ে কীভাবে কোশ্চেনগুলো আসে সেটার। তো আজকের ক্লাসে কোনো ধরনের কোনো সমস্যা থাকলে বলো। মিনহাজ খান বলছো আর একটু রান করেন। হ্যাঁ, আর একটু রান করা যায়, কোনো সমস্যা নাই। তো তোমাদের সমস্যা কোথায় সেটা বলো, আমি সেটা সমাধান করতেছি। কিন্তু সৃজনশীলের নিয়মগুলো এখন এরকমই, তোমাকে আমি যেটাই সমাধান করে দিব ওই একই নিয়মের মধ্যে আসবে। তো আমি সমাধান করার থেকে বেটার তুমি সমাধান করো, এতে তুমি শিখতে পারবা। এর জন্য আমি ক্লাসটা শেষ হয়ে গেলে জাস্ট কম্পিউটার কম্পোজ করে তোমাদের সৃজনশীলের যে পিকচার সেই পিকচারটা গ্রুপে দিলেই তুমি সেগুলো সমাধান করে আপলোড করে দিবা। এখন আমার ক্লাসে বোঝার মধ্যে বা এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো তোমাদের শেখানো হয়েছে সেগুলোর মধ্যে যদি কোনোটাতে কোনো ধরনের তোমার সমস্যা থেকে থাকে তাহলে সেটা একটু বলো, আমি সেটা সমাধান করে দিয়ে ক্লাসটা এন্ড করে দিই। আর একটা বিষয় বলতেছি, অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের একটু জানাইতে হবে ক্লাসের বিষয়ে। গ্রুপে তোমাদের ফ্রেন্ডদের বেশি বেশি ইনভাইট করতে হবে, কারণ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যদি ডে বাই ডে হাই না হয় তাহলে কিন্তু আমরা আসলে পুরো কোর্সটা তোমাদের রানিং করতে পারবো না। ঠিক আছে, তো তোমরা যদি চাও যে এভাবে আমরা পুরো কোর্সটা একদম টোটালি ডিটেলসে কীভাবে সৃজনশীল লিখতে হয়, কীভাবে এমসিকিউ এর অ্যান্সার করতে হয়, কীভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, কীভাবে হোমওয়ার্ক দিয়ে সেটা আবার নিয়ে সেটাকে অ্যাপ্রুভ করতে হয়, দেখতে হয়, এভাবে যদি একদম টোটাল একটা সার্ভিস চাও তাহলে অবশ্যই তোমাদেরকে অ্যামাউন্ট অফ স্টুডেন্টটা বেশি করতে হবে। ঠিক আছে, তো আমি লাস্ট তোমাদের কাছে জানতে চাচ্ছি, আচ্ছা সোহানুর রহমান, তুমি পূর্ণাংশ থেকে দশমিক এ আর একবার স্যার পূর্ণাংশ বলতে কোনটার কথা বুঝাইছো? পূর্ণাংশ থেকে দশমিকে আরেকবার, পূর্ণাংশ থেকে দশমিক বিষয়টা তোমার বুঝি নাই, তুমি একটু আমাকে কোশ্চেনটা ক্লিয়ার করে বলো, তাহলে আমি তোমার সমাধানটা দিতে পারবো। পূর্ণাংশ থেকে দশমিক তো বুঝলাম, ডেসিমেলের কথা বলছো, বাট পূর্ণাংশ মানে হ্যাঁ কেমনে করবো আমি তোমাকে বলবো, বাট তোমার কোশ্চেনটা আমাকে একটু আগে ক্লিয়ার করো যে পূর্ণাংশ থেকে দশমিক বলতে তুমি কি বুঝাচ্ছ। আচ্ছা, তুমি কি এর আগের সৃজনশীলের পূর্ণ সংখ্যার মানের কথাটা বলছো? ওখানে তোমার হচ্ছে পূর্ণ নম্বর, পূর্ণাংশ না, পূর্ণ নম্বর। যদি তুমি এর আগের সৃজনশীলের কথা, তুমি কি আগের সৃজনশীলটার কথা বলতেছো, এটা আমাকে একটু ক্লিয়ার করো। আচ্ছা, এর আগের কোশ্চেন, ঠিক আছে। এর আগের কোশ্চেনটা তোমার এরকম দেওয়া ছিল যে আইসিটি বিষয়ে পূর্ণ নম্বর, আইসিটি বিষয়ে পূর্ণ নম্বর, নম্বরটা দেওয়া ছিল হচ্ছে 110010। এটাতে তোমাকে যে কোশ্চেনটা দেওয়া ছিল সেই কোশ্চেনটা ছিল যে পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো, পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো। আচ্ছা, সোহানুর রহমান আমাকে একটু বলবে যে এখানে যে পূর্ণ নম্বরটা দেয়া আছে সেই পূর্ণ নম্বরটা কোন সংখ্যা পদ্ধতিতে দেয়া আছে? আচ্ছা, ফাহিম বলছো বাইনারি টু অক্টালের রুলসটা তো বুঝছি, বাট লিখবো কিভাবে? হ্যাঁ, তুমি সিম্পলি যেভাবে আছে তুমি সেভাবেই লিখবা, 3 বিট করে যেভাবে আছে তুমি সেভাবেই লিখবা। আচ্ছা, একটু মনে হয় নেটের সমস্যা ছিল, এখন তো ক্লিয়ার মনে হয়, দেখো দেখি।
আচ্ছা, এখন ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, বাইনারিতে সোহানুর রহমান বলছো বাইনারিতে। আচ্ছা ফাইম, তোমার অ্যান্সারটা আগে দিয়ে দেই। আচ্ছা ফাইন, তুমি একটু ওয়েট করো, যেহেতু আমি এটা লিখে রাখছি অলরেডি। আগে সোহানুরের অ্যান্সারটা আমরা দিয়ে দিই। বাইনারিতে আছে। আর তোমাকে এখানে প্রকাশ করো, পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো। এখন দশমিক মানে তুমি কি জানো বলো? সোহানুর রহমান, তুমি একটু দ্রুত আমার সাথে অ্যান্সার করো যে দশমিক বলতে তুমি কি বুঝতেছো এখানে? আচ্ছা মিনহাস, আচ্ছা আগামী ক্লাসে কি পড়ানো হবে? আগামী ক্লাসে আমরা আরও কিছু সৃজনশীল, এমসিকিউ, সংখ্যা পদ্ধতির পুরো বিষয়গুলা আরও একটু আলোচনা করব। সোহানুর রহমান বলছো ডেসিমেলে। তাহলে দেখো তোমার পূর্ণ নম্বরটা দেয়া আছে বাইনারিতে, আর সেটাকে প্রকাশ করতে বলছে ডেসিমেলে। তো বাইনারি থেকে ডেসিমেল এটা কোন টাইপে আসে দেখো দেখি? টাইপ 2-তে আসে। টাইপ 2 কি শেখা আছে? যে আদার্স থেকে ডেসিমেল। আদার্স থেকে ডেসিমেল মানে অন্য সংখ্যা পদ্ধতিতে মানটা উল্লেখ থাকবে আর তোমার ডেসিমেলের মানটা জানতে চাইবে। সেক্ষেত্রে একটা নিয়ম তোমাকে এখানে বলে দেওয়া আছে। নিয়মটা আমি এই জায়গায় লিখতেছি বড় করে, তুমি খেয়াল করো। নিয়মটা হচ্ছে মূল অঙ্ক ইন্টু ভিত্তি, আর ভিত্তির উপর আমরা যেটা ব্যবহার করে থাকি সেটাকে কি বলা হয়? পাওয়ার বা সূচক। এই ধরনের যতগুলো রূপান্তর থাকবে সেগুলাকে আমি এই যে এক লাইনের যে নিয়মটা আছে এই নিয়ম দ্বারাই সেগুলাকে আমি সমাধান করব। এখানে যদি অক্টাল দেয়া থাকতো ডেসিমেল বলতো, তারপরও আমি এই নিয়মে সমাধান করব। এখানে যদি হেক্সাডেসিমেল দেয়া থাকতো ডেসিমেল বলতো, তারপর আমি এই নিয়মেই সেটাকে সমাধান করব। তো এই নিয়মটা কি, সেই নিয়মটা একটু বোঝার চেষ্টা করো। তো এখানে প্রথমে কি বলা আছে? মূল অঙ্ক, তাই না? মূল অঙ্ক বলতে এই যে তোমার কোশ্চেনে যে উল্লেখিত অঙ্কগুলো সেগুলাই হচ্ছে তোমার মূল অঙ্ক। তো এখানে প্রথম মূল অঙ্ক কত দেয়া আছে দেখো? 1। তাহলে আমি প্রথমে লিখে নেব 1। এরপরে গুণ দিতে বলছে, তাহলে আমি গুণ দিব। এরপরে ভিত্তি নিতে বলছে। তো এখানে একটা ভিত্তি আছে 2, একটা আছে 10। আমি স্পষ্টত বারবারই বলতেছি যে 10 ভিত্তি কখনো কোথাও নেওয়া যাবে না। আমরা সবসময় 10 বাদ দিয়ে যেটা থাকবে সেটা নিব। তাহলে 10 বাদ দিয়ে 2 আছে, তাহলে আমি 2 নিব। এখন তোমাকে এই ভিত্তির উপর কি ব্যবহার করতে বলছে? সূচক ব্যবহার করতে বলছে। তো আমি এখানে প্রথম অঙ্কের জন্য যে সূচকটা নিব সেই সূচকটা হবে তোমার এখানে যে অঙ্কগুলো উল্লেখ করা থাকবে তার থেকে এক কম। এখানে কয়টা অঙ্ক উল্লেখ করা আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6-এর থেকে 1 কম করলে কত হবে? 5। তাহলে এখানে সূচকের মান কত নিতে হবে? 5। এখানে যদি 60টা অঙ্ক থাকতো তাহলে আমি সূচকের মান কত নিতাম? 6 নিতাম। বুঝতে পারছো? প্রথম সূচকটা হবে অঙ্ক যেগুলো দেয়া থাকবে তার থেকে 1 কম। এরপরে তোমাকে একটা প্লাস দিতে হবে। প্লাস দিয়ে পরের অঙ্ক আবার কত আছে? 1 নিবা তুমি। এরপরে ভিত্তি আবার 2 নিবা। তো প্রথমটা পাওয়ার পর পরের যে সূচকগুলো সেগুলো তুমি এক এক করে কমাবা। তাহলে 5-এর পরে তুমি কত করে নিবা? 4 করে নিবা। এরপরে তোমাকে আবার প্লাস দিতে হবে। প্লাস দিয়ে পরের অঙ্ক কত আছে? 0। ভিত্তি আবারও কত নিতে হবে? 2। 4-এর পরে তোমাকে কত করে নিতে হবে? 3। এরপর আবার প্লাস দিবা। প্লাস দিয়ে পরের অঙ্ক কত আছে? 0। আবার কত নিবা? ভিত্তি 2 নিবা। 3-এর পরে কত করে নিবা? 2। এরপরে তুমি আবার প্লাস দিবা। 0-র পরের অঙ্ক কত? 1 ইন্টু ভিত্তি আবার কত নিতে হবে? 2 নিতে হবে। 2-এর পরে তোমাকে কত করতে হবে? 1 করতে হবে। এরপর আবার প্লাস দিবা। প্লাস দিয়ে পরের অঙ্ক কি আছে? 0। ভিত্তি আবার কত নিতে হবে? 2। 1-এর পরের মান তোমাকে কত করে নিতে হবে? 0। এই হচ্ছে আমাদের যে পুরো বিষয় সেটা। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করে টোটাল করলে অ্যান্সারটা পাবা। ক্যালকুলেশন করো। 2 টু দি পাওয়ার 5 হবে 32, 2 টু দি পাওয়ার 4 হবে 16, 0 দ্বারা গুণ করলে হবে 0, 0 দ্বারা গুণ করলে হবে 0, 2 টু দি পাওয়ার 1 সমান হবে 2, আর হচ্ছে 0। তাহলে 32, 16, 48, আর 2 হচ্ছে কত? 50। তাহলে এখানে যে পূর্ণ নম্বর, এই সেটা বলছে পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করো। তাহলে পূর্ণ নম্বরকে দশমিকে প্রকাশ করলে আমি রেজাল্টটা কত পাবো? 50 পেয়ে যাবো। সোহানুর রহমান, তুমি বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার বুঝছি। আচ্ছা এখন আসি আমরা হচ্ছে ফাহিমের যে কোশ্চেনটা ছিল সেটা, যে অক্টালকে লিখবো কিভাবে। অক্টালকে যেভাবে তুমি 3 বিট করে লেখো সেভাবেই লিখবা। কিভাবে লিখবা? এই যে মনে করো এখানে বাইনারিতে মান দেয়া আছে, এই মানটা দেয়া আছে, এটাকে আমরা কিসে প্রকাশ করব? অক্টালে প্রকাশ করব। তাহলে তুমি সিম্পলি এই দিক থেকে বিটগুলো কোন দিক থেকে নিতে হবে? এই দিক থেকে। তাহলে এই দিক থেকে 3 বিট নেওয়া শুরু করো। তাহলে 3 বিট কী হবে? 101। এরপরে 3 বিট কী হবে? 111। এরপরে 3 বিট কী হবে? 110। তাহলে এটার মান তুমি কত পাবা? 5 পাবা। এটার মান তুমি কত পাবা? 7 পাবা। এটার মান তুমি কত পাবা? 6 পাবা। তাহলে তোমার যে অ্যান্সার সেই অ্যান্সারটা হচ্ছে 6, 7, 5। এখন তোমাকে তো শুধু বাইনারি থেকে অক্টাল করতে বলবে না, তোমাকে বিভিন্নভাবে দিবে। তো তুমি হয়তো ভাবতে পারো যে এই 2 লাইন লিখলে আমাকে আবার 4 নম্বর দিবে, তা কিন্তু না। তোমাকে এগুলা একসাথে করে দিবে। যেমন এর আগে তোমাকে কি দিছিল?
দুইটা সংখ্যা পদ্ধতির মধ্যে কম্পেয়ার করতে দিচ্ছিল। তো এই ধরনের রূপান্তরগুলো ডাইরেক্ট তোমাকে দিবে না, এই ধরনের রূপান্তরগুলো তোমাকে বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে কম্পেয়ার করে লিখতে দিবে আর কি। ফাহিম বুঝতে পারছো কিনা বলেন? হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই করানো হবে, কেন করানো হবে না? মিনহাস আপনি প্রতিদিনই ক্লাস করেন, সবই করানো হবে, কেবল তো শুরু, আমরা কেবল শুরু করলাম, সবই শেষ করব। আর যেহেতু আমাদের অত প্যারা নাই, আমরা একটু ধারাবাহিকভাবে যাব, প্র্যাকটিস করতে করতে যাব, ডিটেলস সহ শিখে যাব, বেসিকগুলো ক্লিয়ার করে যাব। যেহেতু তোমাদের পরীক্ষা এখনও অনেক অনেক দেরিতে, কারণ স্কুল খোলা নিয়ে অনিশ্চয়তা, কলেজ খোলা নিয়ে অনিশ্চয়তা, সেক্ষেত্রে কত দিনে পরীক্ষা হবে, এখন 21 ব্যাচেরই কোনো কিছু হয় নাই, আর আপনারা তো 22 ব্যাচ। তো সেক্ষেত্রে তো এতদিন বিষয়গুলো না বুঝে যদি তুমি শিখো তাহলে তো মনে রাখতে পারবো না, তাই না? আর আমি তো বারবার এভাবে তোমাদের ক্লাসগুলো নিতে পারবো না, এই জন্য তোমাদেরকে এখন থেকে প্র্যাকটিস করে করে শিখতে হবে। হ্যাঁ, তুমি লিখবে, কেন লিখবে না? এই যে আমি লিখছি, এদের নিচে আন্ডারলাইন, হয় তুমি আন্ডারলাইন দিয়ে লিখবা, নাহলে অ্যারো সাইন দিয়ে লিখবা। এই মানগুলোর নিচে হয় আন্ডারলাইন দিয়ে তাদের যে প্রাপ্ত অক্টাল মান সেগুলো লিখবা, নাহলে তুমি অ্যারো সাইন দিয়ে, অ্যারো সাইন বলতে এই যে 110 এরকম একটা অ্যারো দিবা, দিয়ে 6 লিখবা, 111 এরকম একটা অ্যারো দিবা, দিয়ে সিরিয়াল লিখবা, 101 এরকম একটা দিয়ে 5। মান তো অবশ্যই লিখতে হবে, তোমাকে তো এই মানগুলাই জানতে চাইছে, তাহলে কেন তুমি লিখবা না? প্রথমে আলাদা আলাদাভাবে মানগুলো বের করবা, এরপরে অ্যান্সার করার সময় সেগুলো একসাথে করে লিখে দিবা। বুঝতে পারছো? ফাহিম বুঝতে পারছেন কি না? ক্রিকেটার হাসান, হ্যাঁ 18 তারিখের পরের ক্লাস হচ্ছে এটা, 18 তারিখের পরের ক্লাস এটা। তবে 18 তারিখের মাঝে যে ক্লাসগুলো হয়নি লাইভ, সেগুলোর কিন্তু রেকর্ডেড ক্লাস দেওয়া আছে। যেহেতু আমরা লাইভ নিতে পারিনি, এ কারণে ওই ক্লাসগুলো রেকর্ড করে টিউটোরিয়াল আকারে তোমাদের গ্রুপে আপলোড দেওয়া আছে, সেখান থেকে ওই টিউটোরিয়ালগুলো দেখে নিতে হবে। 18 তারিখের পর আজকে ক্লাস হচ্ছে, এর মানে এই না যে মাঝের অংশগুলো আমাদের হয়নি, মাঝের অংশগুলো হয়েছে, তবে সেটা লাইভ না, সেগুলো রেকর্ডেড টিউটোরিয়ালগুলো তোমরা আইসিটি বস অফিসিয়াল গ্রুপে গেলেই সেখানে পায়ে যাবা, ঠিক আছে? আর না পেলে তোমরা পেজে মেসেজ দিবা, পেজে মেসেজ দিলে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তাহলে আজকের ক্লাসে আর কারো কোনো সমস্যা থাকতেছে না, তাই তো? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আমি জাস্ট কিছু সময় পরেই তোমাদের সৃজনশীলের কোশ্চেনগুলো দিয়ে দিব, সেগুলো অবশ্যই অ্যান্সার করতে হবে। বিশেষ করে যারা ক্লাস করছো, ফাহিম আছো, মিনহাস আছে, সোহানুর আছে, জুমারা আক্তার আছে, তারপরে ফেন্সি, এদের আমি নোটগুলো অবশ্যই গ্রুপে যেন পাই। হ্যাঁ, আমি অবশ্যই এদেরকে নোটিস করব যে এরা নোটগুলো গ্রুপে দিছে কিনা, ঠিক আছে? তো তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, তোমরা অবশ্যই সৃজনশীলগুলো সমাধান করে গ্রুপে আপলোড করে দিবা। কালকে রাত 9টায় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি লাইভ ক্লাস আছে, তোমরা যদি সময় পাও সেই লাইভ ক্লাসটাতে আসবা। আর তোমাদের এর পরের ক্লাস হচ্ছে বুধবার রাত 9টায়। আমরা এই সংখ্যা পদ্ধতির আরও কিছু যে ব্যতিক্রমী সৃজনশীল বা ব্যতিক্রমী নিয়মগুলো আছে, বা তোমাদের যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করে পুরো সংখ্যা পদ্ধতির বিষয়টাকে আগে ক্লিয়ার করে সাইড করে রাখবো, তারপরে আমরা নতুন আরেকটা টপিকে আসবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ।